Music is all about that moment. বাতাসের সাথে, সমুদ্রের গর্জনের সাথে, বজ্রের সাথে, প্রকৃতির সর্বত্রই আসলে ছড়িয়ে আছে মিউজিক। একটা গান বা সঙ্গীত অ্যাজ আ হোল একটা মানুষ শুধু না, একটা জেনারেশন এবং একটা দেশ, একটা টাইম বদলায় ফেলতে পারে। মানুষের এক এক রকম ইমোশন, সেই জিনিসটা থেকেই আসলে সঙ্গীতের তৈরি হয়। মিউজিক আসলে একটা ম্যাজিক, বিকজ অফ এটা আসলে সোল থেকে আসে। এই গানের মধ্য দিয়ে আমরা আসলে যেটা হয় যে মানুষে মানুষে যে কানেকশনটা না খুব দ্রুত হয়। রাজপথে সব রোজারাই ছিল ভাষার দাবিতে প্রাণের গতি, শব্দ পিছে ফুল ফুটেছিল স্বরে স্বরে। যখন আমরা দেশমাতার চিঠি গানটা যখন করি স্টেজে, তখন একটা সময়তে দেখা গেছে যে আমাদের জাতীয় সঙ্গীতের কিছু মিউজিক বাজে। সেই সময়টা যারা বসে থাকে না কেন তারা অটোমেটিকলি দাঁড়িয়ে যায়। আমরা হয়তো গান দিয়ে প্রতিবাদগুলো করি, হয়তো তাদের কাছে যদি আসে একটু যদি তাদের চিন্তার পরিবর্তন হয়। শহরতলী ভেবেছে যে মানুষকে বা শ্রোতাদেরকে আরও কিভাবে গানের ভিতরে আরও কানেক্ট করা যায়, গানের মূল প্রসঙ্গ নিয়ে আরও কিভাবে রিলেট করা যায়। তখন আমরা বেছে নেই যে এখানে সংলাপ একটা বড় ভূমিকা রাখতে পারে, এখানে কবিতা একটা বড় ভূমিকা রাখতে পারে, গানের প্রেক্ষাপটে স্লোগানও একটা বড় ভূমিকা রাখতে পারে। এই থিয়েট্রিক্যাল রক বলতে অডিয়েন্স যখন একটা গান শোনে, সেই গানটার যেই ভাবার্থ বা সেই গানটার যে অ্যাকচুয়াল মিনিং, এই মিনিংটাকে আমরা আমাদের পারফরমেন্সের মাধ্যমে আমাদের ওই কবিতাগুলো দিয়ে বা সংলাপ দিয়ে, টিউনিংগুলো দিয়ে আমরা চেষ্টা করি যে ওই মোমেন্টটাকে রিলিভ করার বা মোমেন্টটাকে লাইভ করার। গানটা অ্যাজ আ ভিজুয়াল এলিমেন্ট হিসেবে আমরা চিন্তা করি। গান ইজ নট অ্যান অডিও। কবিতার একটা মহল আছে, কবিতা নিয়ে অনেকেই কাজ করে, কিন্তু গানের সাথে কবিতার ব্লেন্ড বা সংলাপের ব্লেন্ডটা আসলে শহরতলী প্রথমেই শুরু করে। একদিন একটা কাল্পনিক বাস আমাকে নিয়ে যাবে তোমার শহরে। কুয়াশামজ্জিত ফুটপাথ ধরে হেঁটে যেতে যেতে মনে হবে এ যেন শহর নয়, স্মৃতির হিমঘর। পার্সোনালি আমার কাছে আমার সাথে আসলে এর একটা খুব ডিরেক্ট সম্পর্ক আছে, কারণ শহরতলীতে জয়েন করার আগে আমি দীর্ঘ সময় থিয়েটারের সাথে যুক্ত ছিলাম। আমি আসলে থিয়েটারের ম্যাজিকটা আমি টের পেয়েছি, স্পেশালি যখন আমি স্টেজ শো করেছি। তখন আমি এক্সপ্রেশন দেখছি যে কীভাবে আমি মানুষের সাথে কানেক্ট হচ্ছি, খুব সরাসরি কানেক্ট হওয়া যায় দর্শকের সাথে, যেটা বলতে চাই বক্তব্য। আমাদের টোটাল কম্পোজিশনের সংযোগটা খুব দ্রুত হয়, মানুষ বুঝতে পারে আমাদের মূল বক্তব্যটা। কোনো মানুষ আসলে একদম স্ট্রেট ফরওয়ার্ড অ্যাডভাইস বা কোনো কিছু শুনতে চায় না। সো ওটাকে যখন আমি খুব আর্টিস্টিক ওয়েতে থিয়েটারের মতো করে অভিনয় করে সংলাপ করে একটা সার্টেন ডিফারেন্ট টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট মিউজিকের করে আমি উপস্থাপনা যখন করছি, তখন ডেফিনেটলি মানুষজন সহজেই বক্তব্যটা ধরতে পারছে এবং আন্দোলিত হচ্ছে একই সাথে। সেই সালাম বরকত রফিক জব্বারের রক্তে ভেজা শার্ট জাদুঘরে না থেকে ওই শার্টের একটি সুতা যদি আমার হৃদয় থাকতো, তাহলে পুলিতে যে মিথ্যার ছুলিতে যে পাপ। গানটা ভাষার বিকৃতি নিয়ে শুরু হয়,
সেখান থেকে আমাদের যে এই যে 5 বছর পর পর আমাদের যে ক্ষমতার পালাবদলের যে মকারি আমি বলবো এক ধরনের ওই পোর্শনটা চলে আসলো। আমার ফ্রেন্ড যারা আছে কমার্স কলেজে, আমি কমার্স কলেজ স্টুডেন্ট, তার ভিতরে অন্যতম হচ্ছে গালিবাজিম। ও আর আমি মিলে আসলে প্রথমে চিন্তা ভাবনা করি মিউজিক একসাথে করি। সেই জায়গা থেকে 2004 সালের দিকে কোন একটা আড্ডাতে আমরা চিন্তা করলাম আসলে আমরা একটা ব্যান্ড করি। মৌচাকে আগুন দিলে যেমন সশব্দের সাথের আশ্রয় থাকি ভাই মৌমাছির ঝাঁক, তেমনি সবাই পালাচ্ছে শহর ছেড়ে দিক বিদিক, নবজাতককে বুকে নিয়ে উদ্ভ্রান্ত জননী। আমি আসলে আবৃত্তির সাথে দীর্ঘদিন থেকে যুক্ত, অলমোস্ট প্রায় 25 বছরেরও বেশি সময় ধরে। কতটা কাতর হতে পারো এই প্রস্থানে, প্রতীক্ষার শেকড় প্রথিত অতুলান্তিক অনিশ্চয়তায়। সামহাও আমারই সহকর্মী, একই সাথে আমরা আবৃত্তি করতাম ওই সময়। ওর মাধ্যমে একটা প্রস্তাব এলো এরকম যে একটা ব্যান্ডে এরকম একজন যে সেটার চাচ্ছে ওরা গানের সাথে কবিতাকে ব্লেন্ড করতে চায়। তখন আমার ফার্স্টে খুব অনেস্টলি মাথায় আসছে এটা যে এটা তো শহরতলী অলরেডি করে, সো এর আবার কারা। আমি খুব বেশি ইন্টারেস্টেড ফিল করিনি অনেস্টলি। তো পরেও আমাকে রিকোয়েস্ট করছে যে তুমি অন্তত কথা বলে দেখো। তো আমি কথা বলে দেখলাম যে মানে খুবই আমি আশ্চর্য হয়ে দেখলাম যে এটা শহরতলী ব্যান্ডই হচ্ছে বেসিক্যালি। দাও দাও পড়ে যাচ্ছে নতুন বাজার। আমার শুরুর যে ব্যান্ডগুলো ছিল সেখানে আমি রেগুলারলি কনসার্ট করতাম, ওই ব্যান্ডটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। হঠাৎ করে শহরতলী থেকে আমি একটা কল পাই, একটু আগ্রহ বোধ করেছি যে ডিফারেন্ট কিছু একটা করবো। শহরতলীতে 2007 এই সময়টাতে ওদের ব্যান্ডের কিছুদিনের জন্য একটা গ্যাপ থাকে, সেই জায়গাটাতে আসলে প্রথম আমার শহরতলীতে জয়েন করা বেজিস্ট হিসাবে। 2019 সালের নভেম্বর মাসে এই সময়টাতে এসে আমার মনে হচ্ছিল যে আমি আসলে অনেক দিন চাকরি করে ফেলেছি, আমার আর চাকরি বাকরি আসলে ভালো লাগতেছিল না। তো এইরকম একটা মুহূর্তে আবার সেই মিশুর সাথে দেখা। মিশু প্রপোজ করে যে ব্যান্ডটার যে ওরা একটা ব্রেক থেকে ব্যান্ডটাকে আবার রিফর্ম করতে চায়। তখন আমি ব্যান্ডে জয়েন করি আবার। আফটার মাই এইচএসসি এক্সামিনেশন আমি ঢাকা চলে আসি। তো ঢাকা চলে আসার পরে আমার মিউজিক করাই গোল ছিল যে আমি খুব ভালোভাবে মিউজিক করব। তো ওই সময়তে মিশু ভাই আমাকে ফোন দিল একদিন, উনি সম্ভবত ফেসবুক থেকে আমার নাম্বার পেয়েছে। তখন থেকে আমার আসলে জার্নিটা শুরু হয় শহরতলীর সাথে। চলার পথে ধুলো রথে উঠছে সবুজ। যে মানুষটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠছে, তার কিছু স্বপ্ন সে তুলে রাখে প্রতিদিন, যে আমি এই স্বপ্নগুলো আমার আছে লাইফে, যত্ন করে সে স্বপ্নগুলোকে সে গুছায়। সে তার ফ্যামিলির জন্য, তার পার্সোনাল গ্রোথের জন্য, তার ফিয়ন্সে হতে পারে, ক্যারিয়ার হতে পারে। এই যে এভরিডে আমাদের যে জার্নিটা হচ্ছে, আমরা এই এভরিডে জার্নিটা যখন বের হই তখনও কিন্তু আমরা বলতে পারবো না বা আমরা বলতে পারি না যে আসলে আমার ওই দিনটা শেষ করে আমি সুস্থ মতো ফেরত আসতে পারবো কিনা। এই গানটা লাইনটা হচ্ছে এরকম, আরেকটি প্রহর দেখার সুযোগ পাবে কি। শহরতলী আসলে সবসময় রিপ্রেজেন্ট করে মিরপুরকে, কারণ শুরু থেকে এখনকার পর্যন্ত আমরা যে মেম্বাররাই আছি আমরা সবাই মিরপুর কেন্দ্রিক। শহরতলী যে গল্পগুলো বলে, যারা শহরে থাকে ওদের কাছে বাইরের যেই ঘটনাগুলো শহরের বাইরে বা আমাদের যেগুলো রুট লেভেলের হিস্ট্রি, সেগুলো পৌঁছে দেওয়ার একটা জায়গা আছে। আবার শহরের ভিতরে আমরা যারা এই যে ইট পাথরের বন্দি কনক্রিটের শহর, এটার ভিতরে আমাদের যে দুঃখ কষ্ট, আমাদের যে হ্যাপিনেস, এইগুলোর যে মেসেজ, আমার মনে হয় শহরতলীর এই নামটার একটা পাওয়ার হচ্ছে এখানে।
এনিওয়ান ক্যান হিয়ার দ্য নেম শহরতলি অ্যান্ড ওরা বুঝতে পারে যে এটা আমাদের কথাই বলতেছে। আমাদের গানের মধ্যে দিয়ে মানুষের কথা বলি, দেশের কথা বলি, ঘটে যাওয়া কোনো ঘটনার কথা বলি, ইতিহাসের কথা বলি। আমরা মনে করি যে একটা ব্যক্তিগত বা একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা মিউজিকটা বেছে নিয়েছি। প্রত্যেকটা বারই আমরা যখন নতুন কোনো গান নিয়ে কাজ করি, যখনই সংকট আসে, তখন আমাদের ভিতরে কেউ একজন হয়তো সেটা নিয়ে লিরিক লেখার পরে হয়তো বসছি ওই গল্পটার সাথে বা ওই ঘটনার সাথে কিন্তু আসলে কানেক্ট হওয়ার চেষ্টা করি। শহরতলি আকাশ নিয়ে কিন্তু কাজ করেছি, এটা কিন্তু সম্পূর্ণ ধর্ষণ নিয়ে। একটা ধর্ষিতা একটা মানুষ যাকে ধর্ষণ করা হয়েছে তার পরিবারের গল্পকে দেখানো হয়েছে। আমরা কিন্তু চেষ্টা করেছি যে ওই গল্পটাকে কিভাবে কানেক্ট করা যায় মিউজিক্যালি মাধ্যমে। একটি মেয়ে কিংবা একজন মানুষ বনাম একজন পশু, চিৎকার, ধস্তাধস্তি, তারপর সব চুপ। ফার্স্টে মনে হয় চুজ করছিলাম এমনি একটা গান, হ্যাঁ। পরে যখন গণজাগরণ মঞ্চ শুরু হলো তখন আমরা মিছিল দিয়ে ওটাকে যাতে করে, কারণ ওই যে সময় একটা যখন ক্রাইসিস চলে আসে তখন সবার জায়গা থেকে কণ্ঠস্বর জানান দিতে, মিছিল একটা অন্যরম জিনিস যে আসলে জানান দিয়েছিল যে আমরা এটার পক্ষে আছি, আমরা এই দেশের শত্রু যারা সময়ের সাথে জিনিসটা সিং করে এক্স্যাক্টলি এইভাবে। শহরতলির আকাশ সেদিনে রাতে মেঘের কাছে পত্র পাঠালো না। আমাদের অ্যালবামের একটি গানের নাম হচ্ছে কবির মৃত্যু। সো এই কবির মৃত্যুর গল্পের শুরুতে হচ্ছে দুইজন সেপাহী হাঁটা শুরু করে। তো আমাদের কিন্তু তখন এই দায়িত্ব থাকে যে ভিডিও না দেখে ওকে ওই এক্সপেরিয়েন্সটা দেওয়া, যাতে ওই অডিওর মধ্যে ওই গানটাকে অনুধাবন করতে পারে। সকালে বাসা থেকে বেরোচ্ছি, বাট আমি জানি না বাসায় ফেরত আসতে পারবো কিনা, কারণ রাস্তাঘাটে এখন ধরেন গার্ডার ফল করে মারা যাচ্ছে মানুষজন, কনস্ট্রাকশন বিল্ডিং থেকে ইট পড়ে মারা যাচ্ছে, আগুন তো হচ্ছেই, এরকম বিভিন্ন রকমের হচ্ছে, যাতে করে এখন যারা আমরা নাগরিক হিসেবে আছি আমরা আসলে ওই সেফটি সিকিউরিটিটা ফিল করি না যে আমি আসলে সুস্থভাবে ফেরত আসতে পারবো কিনা বাসায়। সো ওই কনসেপ্ট থেকে একটা গান নিয়ে আমরা কাজ করছি, এটা আমাদের নেক্সট রিলিজ হবে। গানটার নাম হচ্ছে আরেকটি প্রহর। আমাদের সেকেন্ড অ্যালবামে আরেকটা গান আছে কবি, যে গানটা ছিল দেশমাতার কাছে চিঠি। এই গানটা হচ্ছে আমরা যেটা বলি যে থিয়েট্রিক্যাল রক বলছি, যে থিয়েটারের একেবারে ফুল ফ্লেজেড একটা এক্সপিরিয়েন্স এই গানটার মধ্যে আছে, আমাদের গানের মধ্যে। জানি তুমি মমতাময়ী, একটাও আপনাগেরই নেই তোমার বুকে। এই গানের মধ্যে কবিতা আছে, এই গানের মধ্যে সংলাপ আছে। সংলাপ মানে এভাবে বলা যাবে না, এভাবে বলার থেকে এটা বললে মানে সহজ হবে যে সিচুয়েশন আছে। দেশের মানুষ এখন যে শান্তিতে আছে তা তো আমেরিকার মানুষও নাই। এবং আমাদের হিস্ট্রিটা 3টা ভাগে ভাগ করা ওখানে। আমরা সে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ হওয়ার পরে যুদ্ধোত্তর বাংলাদেশ, এই 3টা সিচুয়েশন আমরা এই গানের মধ্যে এক্সপ্লেন করছি। সো পুরো ব্যাপারটা একটা নাটক হিসেবে তৈরি হয়েছে। এবং মানুষ, এই গানটা অনেক বড়, লম্বা, 11 না 12 মিনিট, 9 মিনিট, হ্যাঁ 10 মিনিট, অ্যারাউন্ড 10 মিনিটের গান। মানুষ টায়ার্ড হয় না, মানুষ বিরক্ত হয় না, মানুষ প্রতি একটু একটু আগে যখন গানটার সঙ্গে প্রসিড করে মানুষজনে অ্যাটাচড হয়ে যায়। এবং ওইখানে মাঝখানে একটা জায়গা আছে আমি বলবো যে ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের একটা জায়গা এখানে। এই জায়গাটাতে কাউকে আসলে আমি সেদিন লক্ষ্য করেছি যে কাউকে আসলে বলে দিতে হচ্ছে না যে এখন আমাদেরকে দাঁড়াতে হবে। শহরতলির প্রাপ্তিতে মানে আর্থিক প্রাপ্তি খুব বেশি নাই, কিন্তু ভালোবাসার প্রাপ্তি অনেক বেশি, এটা হিউজ। আমি বলবো যে এটা আনবিলিভেবল, আমি আমার এই ফেরতে পেরেছি। একটা রাইফেল, একটা সীমান্ত, একটা
ভিনদেশি বুলেটেরা তো তাই অনুপ্রবেশ, কাটা তারের বেড়া ঝুলছে কিশোরীর লাশ। অর্থনৈতিকভাবে শহরতলি থেকে সমৃদ্ধ না, কিন্তু আমরা সম্মানের দিক থেকে আসলে আমরা বলবো যে আমরা প্রাপ্তি, সফলতা সব কিছুই আসলে ছাপিয়ে গেছে। রিলেভেন্ট থাকার জন্য মানুষজন ক্যাচি গান বানায়, মিলিয়ন ভিউ এর জন্য। রাইট রাইট, ওই জায়গাতে আমরা আসলে কখনো কাজ করি না। অ্যাবসলিউটলি, ওটা বললে ধরেন প্রাপ্তি অনেক কিছু বলা যেত, সাবস্ক্রাইবার, অনেক বড় প্রেশার, মিলিয়ন ভিউ, এগুলো আসলে আমরা বলতে চাই না, এগুলো আসলে খুবই মিনিংলেস আমাদের কাছে। কি করতে চাই সেটা আমরা আসলে করে দেখাতে চাই। এখন কার এটা ভালো লাগবে সেইভাবে করতে হবে। আসলে জার্নি তো একটা, মিউজিক তো একটা জার্নি। এই জার্নিতে আসলে গানটা কিভাবে যাবে সেটা আমাদেরই পছন্দ মতো হইতে হবে। বাড়িয়ে মায়ার হাত দিও না, বাণিজ্যিকভাবে কতটা সফল বা কতটা প্রাপ্তি, ওই জায়গাতে আসলে ইন্টারেস্টিংলি যদি বলি যে মিশু ভাই একটা কথা বলেছিলেন একটু আগে, যতটুকু সময় দেওয়া হচ্ছে অতটুকুই আসলে রিটার্ন আসে। এই জিনিসটা যেমন কিছুটা সত্যি, আবার এটাও সত্যি যে যদি আপনি আপনার ইনহেরেন্ট ট্যালেন্ট বা ইনহেরেন্ট যেটা বলে সেন্স, ওটা যদি আপনার মিউজিক্যালি আপনি ট্রান্সফার করতে পারেন, আপনি যদি ভালো কাজ করেন ওটা আপনার অডিয়েন্স নিবে। সো দুইটা জিনিস কিন্তু কমপ্লিমেন্টারি। আপনি সময় দিবেন, আবার আপনার ট্যালেন্টটা কমপ্লিমেন্টও করতে হবে উইথ দ্য ইন্ডাস্ট্রি। আমি এই সময়ের বাইরে তো চাকরি করছি না, তো আমি এই চাকরিটা না করে যে আমি আমার প্যাশন এবং প্রফেশনকে এক করতে পারি, তো এখানে তো ডেফিনেটলি একটা বড় ধরনের আউটপুট আসবে। তো তার মানে কি হচ্ছে, আমি ভয় পাচ্ছি, আমি ওই সাহসটা করতে পারছি না যে আমি সব ছেড়ে ছেড়ে মিউজিক করতে পারি। তার মানে মার্কেট একটা খুব ভালনারেবল সিচুয়েশন তৈরি হয়ে আসছে। সো এটা যদি আমার সেরকম মার্কেটিংয়ে যদি আমার এরকম প্রপারলি মার্কেটিং হয় এবং নীতি নির্ধারণ থাকে, যারা আছে, যারা যদি এটা পৃষ্ঠপোষক করে যে হ্যাঁ এই গান এইভাবে কপিরাইটের বাইরে করা যাবে না, এই ধরনের নিয়ম, সারা ওয়ার্ল্ড তো চলতেছে না, মিউজিক করে মানুষজন তো খাচ্ছে, জীবিকা নির্বাহ করছে, আমরা কেন পারবো না? একটা সময় কি ছিল, প্রত্যেকটা টিভি চ্যানেলই ব্যান্ডের আলাদা একটা প্রোগ্রাম থাকতো। হ্যাঁ, আমরা কিন্তু ওইটাও কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম ছিল। যারা মিউজিক করে, যারা আর্টের সাথে জড়িত, তারা আসলে পণ্যটা কিভাবে মার্কেট নিয়ে আসবে সেটা আসলে বোঝার দরকার নাই। এটা আসলে খুব বিশাল প্রেশার। এটা করতে গিয়ে দেখা গেছে তাদের অনেক ধরনের কম্প্রোমাইজ করতে হয়। আসলে এই কম্প্রোমাইজ করে মিউজিক করা বা আর্ট করা আসলে কখনোই কাম্য না। শোক বা শোক দিবস দুটোই এখন বাণিজ্যিক হায়নার খাদ্য। 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর ফুরফুরে হলিডে, কনসার্ট, কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়াম, এমনকি সংসদ অধিবেশন সব এখন স্পন্সর। ব্যান্ডের যারা কাজ করতেছে তাদের সবার সাথে কিন্তু সবার একটা কানেকশন একটা থাকে, সেভাবে কিন্তু ব্যান্ডটা আস্তে আস্তে তৈরি হয় এবং ব্যান্ডটা আস্তে আস্তে জার্নিটা শুরু করে। এর মাঝখানে দেখা গেছে হয়তো অনেক ধরনের ক্রাইসিস থাকে। কেউ হয়তো ফ্যামিলি ক্রাইসিসের জন্য হয়তো দেশের বাইরে চলে যাবে, কেউ হয়তো দেখা গেছে জবে ঢুকে যাচ্ছে, আবার কেউ হয়তো না সব কিছু করে আমি মিউজিক করতে পারবো, ডেডিকেশন। যদি এরকম হয়, আমাদেরও ব্যান্ডে এরকম মেম্বাররা যারা ছিলেন, রেসপেক্ট সবাইকে দিয়েই বলতেছি যে সবাই যার যার প্রয়োজনের কারণে আসলে চলে যেতে হয়েছে। আমরা যদি এখানেই দেখি, আমরা একজন এক বয়স থেকে আসছি, সো এই ডিফারেন্স অনেক হয়, আলাদা আলাদা স্থান, তারপর আলাদা আলাদা চিন্তা শক্তি আমাদের। সো সব মিলে কম্বাইন করা আসলে, মানে আমি মাঝে মধ্যে এটা একা ভাবি যে একটা বাচ্চা ছোট থেকে বড় করার থেকে মনে হয় একটা ব্যান্ড করা অনেক। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি দেখছি যে ওই ব্যান্ডে তার নিজের অস্তিত্বটা খুঁজে পাওয়াটা খুবই, তার ফুলফিলমেন্টটা হচ্ছে কিনা। তুমি তোমার শহরে আচমকা উপস্থিত। আমি শহরতলিতে আমি তো প্রথম থেকে আছি, 2004 সাল থেকে আজ অব্দি আছি। তারপর দেন হচ্ছে 2012 সালে আমরা, এখন বর্তমানে যারা আছে তার মধ্যে সোহাগ হলো মোস্ট সিনিয়র একজন, ও আমার থেকে সিনিয়র বয়স। আচ্ছা, যাই হোক, 2012 সালে জয়েন করে। 2012 সাল থেকে জার্নি এখনও পর্যন্ত আছে, মাশাআল্লাহ ভালো। তারপরে দেন হচ্ছে রাজীব ভাই 2019 সালে জয়েন করে। এর মাঝখানে 2019 সালে রাজীব ভাই জয়েন করে, যদি ভুল হয় আমার তো খেয়াল নাই। আর তারপরে দেন হচ্ছে সাদি 2020 সালে জয়েন করে, আর রবি ভাই হচ্ছে 2022 সালে। সবাই আসি আমরা এখন বর্তমানে, এবং চলতেছে আমাদের অলরেডি এই মেম্বাররা মিলে আমরা 2টা গান রিলিজ করেছি, আরও সামনে 3টা গান আছে। আমরা আসলে এই মেম্বার যারা আছে তারা সহই আমরা থার্ড অ্যালবামটা শেষ করতে চাই। শ্রদ্ধা করে স্মরণ করছি কবি আসাদ চৌধুরীকে, যিনি যদি আমাদেরকে সেই দিন
আসাদের খোলা চিঠি যে গানটা আমরা করেছিলাম প্রথম গান, যদি না পেতাম তাহলে হয়তো আজকের এই শহরতলি এই জনরাতে বা এইভাবে গানও হয়তো এই শহরতলি হতো না। আমি জানি না হয়তো আমরা পুরো বাংলাদেশ সব মানুষকে শুনতে পারিনি, বাট যারা আমাদেরকে শুনেছে ভালোবেসেছে তারা সবসময় আমাদের সাথেই ছিল এবং আছে, এটা বিশ্বাস করি। মানুষ কখন কানেক্ট হবে আসলে এটার কোনো ফর্মুলা নাই, স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা নাই, আমরা কেউই বলতে পারি না। আমার কাজ করে যাওয়াটা ইম্পর্টেন্ট, ভালো কাজ ঠিকই কিভাবে পৌঁছে যায় মানুষের কাছে। 10 জন যদি থাকে, 10 জনই মনে প্রাণে আমাকে ভালোবেসে গান শুনতে আসে, দ্যাটস দ্য প্রাপ্তি। আমার পুরোটাই প্রাপ্তি, কারণ আমার বয়স আর আমার ব্যান্ডের বয়স অলমোস্ট সেম, সো এইখানে বাজানোই আমার প্রাপ্তি। আমি চাই তখনই পরিত্যক্ত প্রায় শহরে তুমি একদিন আচমকা ঢুকে পড়ো আমি হই, বাতাসে খোঁজো আমার ঘ্রাণ, একাকী বিষণ্ণ হব বুকের ঠিক কোনো এক পাশে, আমাকে ভেবে বসে রাখো কিছুটা অসুখ, কিছুটা